আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে অনেকটাই গতি ফিরলেও অভিযানে গিয়ে একের পর এক হামলার শিকার হয়, ঘটছে ছন্দপতন। চলতি মাসে এ পর্যন্ত ঢাকাসহ ৯ জেলায় অন্তত ১৩টি স্থানে হামলা হয়েছে। এতে আহত হন পুলিশ ও র্যাবের অন্তত ৩২ সদস্য। এছাড়া চলতি বছরের প্রথম ৪ মাসে আরও ২১৩টি হামলার ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় সিলেট ও চট্টগ্রামে মারা গেছেন পুলিশ ও র্যাবের ২ সদস্য। আর এই বিষয়ে কথা বলতে সমকাল স্টুডিওতে উপস্থিত হয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার ইন্দ্রজিৎ সরকার। তার কাছ থেকে জানবো বিস্তারিত। ইন্দ্রজিৎ সরকার, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, অভিযানে গিয়ে বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ। আসলে ৫ই আগস্টের পর পুলিশ কেন এখন এসে কেন বারবার আক্রান্ত হচ্ছে, এটা যদি একটু বলতেন। আচ্ছা, আসলে এই পুলিশের উপর হামলার খুব বেশি সংখ্যক শুরু হয়েছে আসলে অভ্যুত্থানের পরেই। ২০২৪ সালের ৫ আগস্ট যে গণঅভ্যুত্থান হয়, ওই সময়ের পর থেকে দেখা যাচ্ছে পুলিশের উপর হামলার ঘটনাটা অনেক বেশি। অনেক বেশি হচ্ছে। কেন হচ্ছে তার মোটামুটি ৩টি কারণ পাওয়া গেছে। একটি হচ্ছে পুলিশের মনোবল আগের মতো নেই। ৫ আগস্টে পর পুলিশ যে ভঙ্গুর অবস্থার মধ্যে চলে এসেছে, এর কারণও রয়েছে। অভ্যুত্থানে পুলিশের ভূমিকা আপনি জানেন খুব প্রশ্নবিদ্ধ ছিল। তাদের সেই ভূমিকার কারণে অনেকে এখন চাকরিচ্যুত, অনেকে পলাতক, অনেকে কারাগারে, হ্যাঁ? তারপরে যারা আছে বাহিনীতে তাদের অনেকের মধ্যেই একটা ভয়, অস্বস্তি, জড়তা আছে। এখন অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে। তবে পুরোপুরি যে পূর্ণোদ্যমে মনোবল ফিরেছে তা না। তো পুলিশের মনোবল না থাকার কারণে তারা ঠিক পূর্ণ উদ্যমে কাজ করতে পারছে না। এটা একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে অপরাধীরাও এটার একটা সুযোগ নিচ্ছে। অপরাধীরা ভাবছে যে পুলিশ তো আর আগের মতন শক্তিশালী অবস্থানে নেই। সেক্ষেত্রে আমরা মানে পুলিশের উপর যদি অ্যাটাক করি এটার কোনো বিচার হবে না বা এটার জন্য কোনো মাশুল গুনতে হবে না, কোনো সাজা পেতে হবে না। তারা নিজেদেরকে অনেক শক্তিশালী ভাবছে। কারণ আপনি জানেন অনেক লুটের অস্ত্র, থানা লুটের অস্ত্র এখনো অপরাধীদের হাতে রয়ে গেছে। এছাড়াও নানানভাবে ওই সময়ের বিশৃঙ্খল পরিস্থিতিতে সীমান্ত দিয়ে বা নানাভাবে অপরাধীদের হাতে অনেক অস্ত্র পৌঁছেছে। তারা এই কারণে নিজেদেরকে অনেক শক্তিশালী ভাবছে। তারা নিজেদেরকে চাঙ্গা ভাবছে মনোবলের দিক থেকে যে আমরা কিছু করলে কোনো সাজা পেতে হবে না। আর তৃতীয়ত যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে পুলিশ ঠিক যথাযথ প্রস্তুতি নিয়ে যাচ্ছে না। মানে তারা হয়তো ঠিক মানে অ্যাসেস করে যেতে পারেনি যে ওই জায়গায় কত লোক নিয়ে যাওয়া উচিত বা এই ধরনের অ্যাটাক হতে পারে কিনা। এরকম প্রস্তুতি নিয়ে না যাওয়ার কারণে হামলার শিকার হচ্ছে। পুলিশ, তাদের যে আস্থা, মানবিক পুলিশ হওয়ার যে বিষয়টা, সেক্ষেত্রে কি এটা পিছিয়ে যাচ্ছে কিনা বা তারা আস্থা ফেরাতে কি করছে তারা? হুম, আসলে যেটা বলছিলাম যে ৫ আগস্টের পর সবচেয়ে বড় যে সমস্যায় পুলিশ পড়েছে, বারবার এই বিষয়টি আলোচনায় এসেছে। মানে পুলিশের প্রসঙ্গেও যখনই এসেছে, তখনই আস্থার সংকট কথাটা ঘুরে ফিরে এসেছে। আসলে মানুষ এখনো পুলিশের উপর আস্থাশীল হয়ে উঠতে পারেনি। কারণ পুলিশের অতীত যে কর্মকাণ্ড, অতীতের যে ভূমিকা, সেগুলো মানুষ মানে এত সহজে বিস্মৃত হয়নি এবং মানে পুলিশের উপর এখনো ঠিক আস্থাটা মানুষের ফিরছে না। আবার একইভাবে পুলিশও স্বাভাবিক ছন্দে ফিরতে পারছে না। কারণ তাদের ওই যে বললাম যে তারাও ৫ আগস্টের পর অনেকটা চাপে। যারা বিভিন্ন অপকর্মে জড়িত ছিল, যারা সাজা পাচ্ছে বা বিচারাধীন আছে বা হয়তো চাকরিচ্যুত হয়েছে তাদের কথা বাদ দিয়ে যারা আছে এদের মধ্যেও একটা ভয় আছে যে আসলে আ কিভাবে কি হবে? মানে এমন কিছু করলে এটার পরিণতি কি হবে? এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের দোদুল্যমানতা, একটা জড়তা, একটা অস্বস্তি আছে। তো এই কারণ থেকেই তারা কিছুটা মানে এখনো ঠিক পূর্ণ উদ্যমে কাজ করতে পারছে না। এড়াতে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটা মূলত এটাই যে আমরা আগের পুলিশিং করব না। আগের পুলিশিং করব না, আগের পুলিশের বিরুদ্ধে অনেক অমানবিক আচরণের, অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ আছে। আমরা নতুন একটা পুলিশ বাহিনী জনবান্ধব, যারা জনগণের বন্ধু হয়ে উঠবে, জনগণের সেবক হয়ে উঠবে, মানুষ যেন থানায় গেলে সেবা পায়, দুর্ভোগের শিকার না হয়, মানুষ যেন যখন প্রয়োজন পাশে পুলিশকে পায়, এরকম একটা বাহিনী গড়তে চাই। এইজন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে, কিছু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে সেরকম নির্দেশনা দেওয়া হচ্ছে, হ্যাঁ? তারা যেন কোনো দুর্নীতি, অপরাধে না জড়ায় এ ব্যাপারে বারবার ব্রিফিং করা হচ্ছে। কিছু গাইড করা হচ্ছে আরকি। এবং তাদের বলা হচ্ছে যে তারা যদি ঠিকঠাকভাবে কাজ করে অর্থাৎ তার যে নৈতিক দায়িত্ব, তার উপর অর্পিত যে দায়িত্ব সেটা ঠিকঠাকভাবে পালন করলে কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যেন অতিরিক্ত বল প্রয়োগ, অমানবিক আচরণ, হ্যাঁ? কোনো দুর্নীতি, অপরাধ এগুলোতে না জড়ায়। আমরা দেখতে পেয়েছি যে সিলেট এবং চট্টগ্রামে ২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এই অভিযানে গিয়ে আরকি। তো পুলিশের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে কিনা এই অভিযানগুলো পরিচালনা করতে গিয়ে? এক ধরনের আশঙ্কা কাজ করছে কিনা? হ্যাঁ, সেটা তো একটু আগেই আমরা বললাম। আসলেই এখনো তাদের মধ্যে পুরো যে একটা সাহস,
এটা সম্ভবত ফেরেনি। যদিও পুলিশের কর্তারা আরও আগে থেকেই বলে আসছেন যে না, পুলিশ এখন ছন্দে ফিরেছে, পুরোপুরি সব কাজ ঠিকঠাক মতো করতে পারছে। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতেই এরকমটা ঘটছে এবং সাম্প্রতিককালে এটা আরও বেশি দেখা যাচ্ছে। এই যে যেমন ২ জন মারা যাওয়ার কথা বললেন। আমরা যে হিসাবটা দিয়েছি তাতে দেখা যাচ্ছে যে চলতি মাসেই অর্থাৎ মে মাসে এ পর্যন্ত অন্তত ১৩ জন মানে ১৩টা স্থানে হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ৩২ জনের মতো। এর আগের ৪ মাসেও ২১৩টি হামলার ঘটনা আছে। তার মানে সংখ্যা কিন্তু কমছে না। মানে এখন তো নির্বাচিত সরকার। এই সরকারের আমলে সব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সবকিছু মানে নিয়মতান্ত্রিকভাবে চলবে এরকম একটা প্রত্যাশা ছিল। সেটা অনেক ক্ষেত্রে মিলছেও, কিন্তু তারপরেও পুলিশ ঠিক পূর্ণোদ্যমে মনে হয় এখনো ফিরতে পারেনি। যে কারণেই তাদের উপর হামলার ঘটনা ঘটছে। আবার ওই যে আগে যেটা বললাম যে প্রস্তুতি সংকট, তাদের যে অ্যাসেসমেন্ট যে ওখানে যাওয়ার জন্য কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার, এগুলোর ঘাটতিও থাকতে পারে। আধুনিক প্রশিক্ষণের ঘাটতি দেখছেন কিনা? তাদেরকে আধুনিক প্রশিক্ষণ দেওয়া উচিত কিনা? আরো যে ধরনের সমসাময়িক যে প্রশিক্ষণ অন্যান্য দেশে যেরকম থাকে, বাংলাদেশে এই আধুনিক প্রশিক্ষণগুলো নেওয়া উচিত কিনা? হ্যাঁ, এটা অবশ্যই। এটা আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে কেন হচ্ছে এটার তো অনেকগুলো কারণ আছে, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। কিন্তু এখন এটা থেকে উত্তরণের কী উপায়? উত্তরণের উপায় হচ্ছে যে পুলিশকে আধুনিক প্রশিক্ষণ দিতে হবে। আধুনিক প্রশিক্ষণ বলতে যে এই ধরনের পরিস্থিতি সামলাতে পুলিশের কী করণীয়? এ ধরনের প্রশিক্ষণ যে পুলিশের একেবারেই নেই তা নয়। তাদের যেটা ফাউন্ডেশন কোর্স মানে নিয়োগ হওয়ার পর যে একটা প্রশিক্ষণ হয় সেখানে তাদের কিছুটা থাকে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে ওই প্রশিক্ষণটা একেবারেই যৎসামান্য এবং সেটা যুগোপযোগী নয়। এখন যেহেতু প্রযুক্তির বিকাশ ঘটেছে, অপরাধীদের হাতেও সেই প্রযুক্তির সুফল পৌঁছে গেছে, তারা নানাভাবে এটাকে অপব্যবহার করছে। সেক্ষেত্রে পুলিশের প্রশিক্ষণটাও আধুনিক হতে হবে এবং এখন যে ধরনের ঘটনা ঘটছে, হামলা শিকার হচ্ছে, যে উপায়ে হচ্ছে বা যেসব দুর্বলতা পাওয়া যাচ্ছে সেগুলোকে ধরে একটা নতুন আধুনিক প্রশিক্ষণ মডিউল তৈরি করে সেভাবে পুলিশকে প্রশিক্ষণ দিতে হবে। তাহলে পুলিশ এটা ঠেকাতে পারবে। আর অবশ্যই তাদের মনোবল বাড়ানোর জায়গাটা তো প্রাতিষ্ঠানিকভাবে সেই চেষ্টাটা চালিয়ে যেতেই হবে। এ ধরনের পরিস্থিতি নিরসনের উপায় কি? এবং সরকারের পক্ষ থেকে কি বার্তা দেয়া হচ্ছে বা পুলিশের আস্থা ফেরাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে আরকি? সরকার তো মানে চেষ্টা করছে, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে বলছেন। তারা তো বলছে যে আসলে সরকার মানে নৈতিক সকল জায়গায় পুলিশের কর্মকাণ্ডে বা তাদের তো অনেক রকম ঘাটতিও আছে, তাই না? আমাদের সরকারি সব প্রতিষ্ঠানের কম বেশি দেখবেন যে জনবল সংকট আছে, তারপর তাদের অন্যান্য যে লজিস্টিক্স সাপোর্ট সেগুলো সংকট আছে, পুলিশেও সেটা আছে। পুলিশ অনেক সময় বলে যে আমাদের অপরাধীরা ১২০ কিলোমিটার গতিতে দৌড়ালে আমাদের যে গাড়ি এটা যায় ৪০ কিলোমিটারে, তাহলে আমরা কিভাবে তাদেরকে রেস করব? মানে তাদের কিন্তু কিছু আসলে সরঞ্জামগত সংকটও আছে, শুধু মনোবলের বিষয়ই না। তো সেই জায়গাগুলোই সরকার বলছে যে তাদের জন্য প্রয়োজনীয় যা সাপোর্ট দেয়া লাগে সেই সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ? প্রশিক্ষণের ব্যবস্থা করতেছে, উদ্বুদ্ধ করতেছে তাদেরকে, এবং বিশেষ করে তারা যেন আ আগের মতন পুলিশ না হয়, তারা যেন এখন মানবিক বন্ধু পুলিশ হয়ে উঠতে পারে, সেই জন্য প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হচ্ছে। নিশ্চয়ই সরকার পুলিশের আস্থা ফেরাতে আরো বেশি পদক্ষেপ নিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনার বিষয়। আমরা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।